আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। যেহেতু আমাদের 17 তারিখ ঢাবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এর জন্য আমরা অ্যাকাউন্টিং এর কিছু সলভ ক্লাস দিব, যেগুলো মোটামুটি আমরা বিগত সাল দেখি বা সামনেও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং থেকে দেওয়ার মতো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি আমরা আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব ইনশাল্লাহ। আজকে আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান রেকর্ড ক্লাস নাম্বার 1। আজকে আমরা মূলত 12টা প্রশ্ন সমাধান করব, যেগুলো মোটামুটি তুমি যদি একেবারে বেসিক থেকে ভালোভাবে ক্লিয়ার করো ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে কমন পাবে। আমাদের ক্লাস নাম্বার 1 এর 1 নাম্বার প্রশ্ন যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, প্রশ্ন নাম্বার 1 সেটা হচ্ছে, যদি প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা এবং সারা বছর ধরে ক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা, আন্তমুখী পরিবহন খরচ হচ্ছে 6,000 এবং বহি পরিবহন খরচ, ক্রয় ফেরত এবং সরবরাহকারী সম্পত্তি মজুত এবং পণ্যের সম্পত্তি মজুত পণ্য দিয়ে আছে। এখন আমাকে প্রশ্নে বলছে ভাইয়া বিক্রিত পণ্যের খরচ কত টাকা, অর্থাৎ আমরা কি বের করতে বলছে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যারা আর্থিক বিবরণী পড়ছি আমরা প্রত্যেকে কিন্তু ভালো করে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারবো। আমরা প্রশ্ন যদি একটু ভালোভাবে খেয়াল করি, প্রথমত ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমার কি লাগবে? প্রারম্ভিক মজুত লাগবে কত ভাইয়া? প্রারম্ভিক মজুত হচ্ছে 60,000 টাকা। এরপরে ভাইয়া কি দিয়ে আছে? ক্রয় দিয়ে আছে 3 লক্ষ টাকা। ওকে, আমরা ক্রয় কি করব? ক্রয় অবশ্যই যোগ করব। ক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত যোগ ক্রয়। এরপর আন্তমুখী পরিবহন খরচ 6,000 টাকা। আন্তমুখী পরিবহন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হচ্ছে 6,000 টাকা। ওকে, এটাও কি হবে ভাইয়া? যোগ হবে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচ যেগুলোই থাকবে সবগুলো ক্রয়ের সাথে যোগ হবে। এরপরে বহির্মুখী পরিবহন, বিক্রয় পরিবহন এখানে আসবে না। এরপরে ভাইয়া ক্রয় ফেরত এবং ভাতা আছে, ক্রয় ফেরত বলেন বাট্টা বলেন এগুলো আমার ক্রয় থেকে বাদ যাবে। আছে কত ভাইয়া? 8,000 টাকা। ওকে, আমরা 8,000 টাকা বিয়োগ করব এবং শেষে আমার কি দিয়েছে ভাইয়া? সরবরাহকারী সমাপনী মজুদ এবং পণ্যের সমাপনী মজুদ। যেহেতু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি, এটা আমার কি সংক্রান্ত? বিক্রয় সংক্রান্ত বা ক্রয় সংক্রান্ত। সেজন্য সরবরাহকারী সমাপনী মজুদ এটা হচ্ছে আমার অতিরিক্ত তথ্য। আমাকে বিয়োগ করতে হবে কোনটা? সেটা হবে পণ্যের সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা। তাহলে পণ্যের সমাপনী মজুদ পণ্য যদি আমরা 50,000 টাকা বিয়োগ করি, আমাদের অ্যান্সার হবে কত ভাইয়া? অ্যান্সার হবে 3,08,000 টাকা, যেটা আমাদের অপশন কত ভাইয়া? অপশন হচ্ছে সি নাম্বারটা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য, পণ্যের সমাপনী মজুদ পণ্য। তাহলে আশা করি প্রথম প্রশ্নটা সবার ক্লিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাইয়া, নগদ লভ্যাংশ প্রদান করা নগদ প্রবাহ বিবরণী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? নগদ প্রবাহ বিবরণী থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। নগদ লভ্যাংশ প্রদান, ভাইয়া লভ্যাংশ কাদেরকে প্রদান করে? শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে, অর্থাৎ আপনার কোম্পানি যারা শেয়ার ক্রয় করবে তাদেরকে আপনি লভ্যাংশ প্রদান করবেন। এখন এটা নিয়ে আমাদের একটা ঝামেলা আছে ভাইয়া, একটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান আর একটা হচ্ছে প্রাপ্তি। একটু ভালো করে মাথায় রাখবেন ভাইয়া, নগদ লভ্যাংশ প্রদান হচ্ছে অর্থায়ন কার্যক্রম এবং নগদ লভ্যাংশ প্রাপ্তি বললে সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম, সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম। কারণ সকল প্রকার আয় ব্যয় আমরা কোথায় দেখাবো? সকল প্রকার আয় ব্যয় দেখাবো আমরা পরিচালন কার্যক্রমে। কোথায় ভাইয়া? পরিচালন কার্যক্রমে। তাহলে একটু কন্ডিশনটা ক্লিয়ার করে রাখবেন, নগদ লভ্যাংশ প্রদান হচ্ছে অর্থায়ন কার্যক্রম এবং প্রাপ্তি হচ্ছে আমার পরিচালন কার্যক্রম। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু যদি ভালো করে খেয়াল করেন। আপনাকে বলছে সমন্বয় দাখিলা দিতে হবে। এখন আমাকে প্রশ্নে বলছে ভাড়া হিসাবে 5,000 টাকা ডেবিট চার্জ, ভাড়া হিসেবে 5,000 এবং বছরের শেষে এর মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। মানে আমার ভাড়া হিসাবে 5,000 টাকা আমি কি করছি? হিসাবভুক্ত করছি। 2,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের জন্য। এখন আপনাকে বলছে সমন্বয় জাবেদা দেওয়ার জন্য। এখন ভাইয়া সমন্বয় জাবেদা দিবেন। এখন আমরা যেটা করতে করতে অভ্যস্ত, আমরা ভাড়ার বিষয়টা দেখলে আমরা মনে করি কি ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এখন এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যদি রেওয়া মিলের মধ্যে ভাড়া ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত থাকে, ভাড়া কি হিসাবে? ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত থাকে, আপনি জাবেদা দিবেন, সমন্বয় জাবেদা দিবেন সম্পদের। অর্থাৎ আপনার রেওয়া মিলে যদি ব্যয় থাকে, সমন্বয় জাবেদা হবে সম্পদের। আর রেওয়া মিলের মধ্যে যদি ভাড়াটা সম্পদ হিসেবে অর্থাৎ অগ্রিম ভাড়া হিসেবে থাকে, তাহলে আপনি সমন্বয় জাবেদা করবেন ব্যয়ের। তার মানে আমি কি বলছি? যদি ব্যয় থাকে সমন্বয় হবে সম্পদের, যদি সম্পদ থাকে সমন্বয় হবে ব্যয়ের জন্য। তাহলে আমাদের যেহেতু ভাড়া হিসেবে 5,000 টাকা ডেবিট ছিল, অর্থাৎ ব্যয় হিসেবে ছিল, আমরা সমন্বয় করব সম্পদের। ভাইয়া সম্পদ কোনটা ভাইয়া? সম্পদ হচ্ছে ভাইয়া 2,000 টাকার যেটা থাকবে, অর্থাৎ পরবর্তী বছরের জন্য, বা যেটা আমার কি থাকবে? অব্যবহৃত থাকবে। তাহলে জাবেদা কি হবে ভাইয়া? জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। আবারও কি বলছি ভাই, যদি ব্যয় থাকে সম্পদের জাবেদা দিব, সম্পদ থাকলে ব্যয়ের জাবেদা দিব। তাহলে 3 নাম্বার প্রশ্ন আশা করি বুঝতে পারছেন। নেক্সট 4 নাম্বার প্রশ্ন,
4 নম্বর প্রশ্নটাও একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাইয়া অবচয়ের জন্য সমন্বয় করা না হলে নিচের কোনটি সত্য হবে? ভাইয়া অবচয় কোন হিসাব? ভাইয়া অবচয় হচ্ছে ব্যয় হিসাব। অবচয় কি হিসাব? অবচয় হচ্ছে ব্যয় হিসাব। এখন আমাকে বলছে অবচয় যদি আমি সমন্বয় না করি, সমন্বয় না করলে কি হবে? প্রথমত আমরা জানবো সমন্বয় করলে কি কি হতে পারে। তা অবচয় যদি আমরা সমন্বয় করি আমাদের কি হবে? আমাদের ব্যয় বেশি হবে। ব্যয় বেশি হবে ভাইয়া, ব্যয় বেশি হলে আমার কি হবে? ব্যয় বেশি হলে আমার মুনাফা কম হবে। ব্যয় বেশি হলে মুনাফা কম। ভাইয়া ব্যয় বেশি হলে আমার সম্পদ কম হবে। সম্পদ কম হবে। সম্পদ কম হবে। তাহলে এটা হচ্ছে আমার সমন্বয় করলে। এখন আমাকে বলছে আমি যদি সমন্বয় না করি, সমন্বয় যদি আমি না করি, এখন না করলে কি হবে? এটার উল্টোটা হবে। এটার উল্টোটা হবে। আমি যদি অপশন গুলো একটু ভালো করে দেখি, ভালো করে দেখি, প্রথমত ভাইয়া সম্পদ কম হবে, এটা হবে না। এরপর আমার কোনটা বলছে? মালিকানা সত্ত্ব কম হবে না। তার মানে কি বলছে? নিটাই কম দেখানো হবে এবং ব্যয় কম দেখানো হবে। এর মধ্যে আমি যদি অবচয় ব্যয়কে সমন্বয় না করি আমার মুনাফা বেশি হবে, কিন্তু আমাকে বলছে 3 নাম্বার মুনাফা কি হবে? কম হবে। তার মানে আমার 3 নাম্বারটা হবে না। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হবে ডি নাম্বারটা, ব্যয় কম দেখানো হবে। কারণ অবচয় হচ্ছে খরচ, খরচকে যদি আমি সমন্বয় না করি খরচ অবশ্যই কম দেখানো হবে। ওকে, 4 নাম্বার প্রশ্ন আশা করি ক্লিয়ার। সো সমন্বয় ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখবা। নেক্সট প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন আমাদের খুব বড় একটা প্রশ্ন। সেখানে আমার কি বলছে ভাইয়া? মজুদ আবর্তন কত? মজুদ আবর্তন কত? এখন আমরা প্রত্যেকে জানি মজুদ আবর্তনের সূত্রটা কি ভাইয়া? মজুদ আবর্তনের সূত্র হচ্ছে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই কি ভাইয়া? ডিভাইড বাই হচ্ছে গড় মজুদ। এখন আমার কি লাগবে? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে এবং গড় মজুদ বের করতে হবে। এখন আমার প্রশ্নের মধ্যে অনেক ইনফরমেশন দিয়ে আছে। এখানের মধ্যে কি কি দিয়ে আছে ভাই? প্রথমত বিক্রয় দিয়ে আছে, বিক্রয় খরচ দিয়ে আছে, মুনাফা হচ্ছে 30%, অর্থাৎ বিক্রয়ের উপর মুনাফা হবে 30%, প্রশাসনিক খরচ, এরপরে 31/12/2011 তারিখে সমাপনী মজুদ এবং 2010 সালের সমাপনী মজুদ পণ্য দিয়ে আছে। এখন আপনাকে বলছে 2011 সালের মজুদ আবর্তন কত? এখন প্রথমত কি লাগবে? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার তথ্য দিয়ে আছে, বিক্রয় দিয়ে আছে, মুনাফার হার দিয়ে আছে। আমরা জানি বিক্রয় থেকে মুনাফার হার বিয়োগ করলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন ভাইয়া বিক্রয় কত? ভাইয়া বিক্রয় হচ্ছে ভাইয়া 10 লক্ষ টাকা। বিক্রয় কত? 10 লক্ষ টাকা। ভাইয়া মুনাফা কত পার্সেন্ট? মুনাফা হচ্ছে 30%। 30% করলে মুনাফা দাঁড়াবে কত? মুনাফা দাঁড়াবে হচ্ছে 3 লক্ষ টাকা। তার মানে আমরা মুনাফা পেলাম। এখন ভাইয়া কি বলছে? বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তার মানে বিক্রয় হচ্ছে 1 লক্ষ এবং বিক্রয় হচ্ছে 10 লক্ষ, মুনাফা হচ্ছে 3 লক্ষ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 7 লক্ষ। বিক্রিত পণ্যের ব্যয় কত? 7 লক্ষ টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। এখন আমার লাগবে হচ্ছে গড় মজুদ। গড় মজুদ বের করতে হবে। এখন একটু ভালো করে দেখেন ভাইয়া, দুইটার কি দিয়ে আছে? সমাপনী মজুদ পণ্য দিয়ে আছে। এখন আমাকে কনফিউশন হওয়া যাবে না। একটা সমাপনী মজুদ পণ্য হচ্ছে 2011 সালের, আরেকটা সমাপনী মজুদ পণ্য হচ্ছে 2010 সালের। আমাকে বলছে 2011 সালের মজুদ আবর্তন কত। এখন তার মানে 2010 সালের যেটা সমাপনী মজুদ পণ্য, 2010 সালের 31 তারিখে যেটা সমাপনী মজুদ পণ্য, সেটা 2012 সালের প্রারম্ভিক মজুদ পণ্য। আশা করি কথাটা ক্লিয়ার। যেটা 2010 সালের সমাপনী মজুদ পণ্য, সেটা 2011 সালের শুরুর প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে কত কত? 60,000 টাকা এবং 80,000 টাকা, দুইটা যদি আমরা যোগ করি, আমরা যোগ করলে পাবো 1,40,000। 1,40,000 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের গড় মজুদ কত ভাইয়া? গড় মজুদ হচ্ছে 70,000 টাকা। গড় মজুদ কত? 70,000 টাকা। তার মানে আমার মুনাফা কি আসছে? বিক্রিত পণ্যের ব্যয় 7 লক্ষ টাকা, গড় মজুদ হচ্ছে 70,000 টাকা। তাহলে আমরা প্রথমত আগে কি বের করব? মজুদ আবর্তনটা একটু বের করব। মজুদ আবর্তন। তাহলে মানে বিক্রিত পণ্যের ব্যয় আসছে কত ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় 7 লক্ষ টাকা এবং গড় মজুদ আসছে কত? 70,000 টাকা। তার মানে আমার মজুদ আবর্তন কয়বার ভাইয়া? মজুদ আবর্তন হচ্ছে 10 বার। মজুদ আবর্তন হচ্ছে 10 বার। এখন আমাকে বলছে সময় মাসে কত, অর্থাৎ আদায়ের সময়টা মাসে কত হবে। বছর কয় মাসের? বছর হচ্ছে 12 মাসের। তাহলে আমরা যদি মজুদ আবর্তনকে 12 দ্বারা ভাগ করি 1.2 বার। তার মানে আমরা কি করব? সঠিক অ্যান্সার কত হবে? 1.2 বার। যেহেতু আমাকে কি বলছে? সময়কালটা বের করতে বলছে। মাসে বললে 12 দ্বারা ভাগ, যদি আমাকে কি বলে? যদি আমাকে দিনে বের করতে বলে তাহলে 365 দ্বারা ভাগ করবেন। আশা করি 5 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার। 6 নাম্বার প্রশ্নে চলে আসেন। 6 নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া? বলছে সমাপনী মজুদ পণ্য 4,000 টাকা কম দেখানো হয়েছে, এটা বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর কি প্রভাব পড়বে। এখন সমাপনী মজুদ পণ্য আমরা কোথায় দেখাই? আমরা আয় বিবরণীতে দেখাই। আয় বিবরণীতে সমাপনী মজুদের কাজ কি? আয় বিবরণীতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি বিয়োগ করি ভাইয়া? সমাপনী মজুদ। সমাপনী মজুদ কি করি? বিয়োগ করি।
দেন যে টাকাটা পাই সেটা আমরা বিক্রয় থেকে বিয়োগ করে আমরা মুনাফা বের করি। এখন 4,000 টাকা সমাপনী মজুত পণ্য কম দেখানো হয়েছে, ভালো করে খেয়াল করবেন। সমাপনী মজুত পণ্য 4,000 টাকা আমি কি করছি, কম দেখাইছি। এখন সমাপনী মজুত পণ্য যদি কম দেখায়, আমার বিক্রিত পণ্যের ব্যয় কি হবে, বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, বিক্রিত পণ্যের ব্যয় কি হবে, বেড়ে যাবে। তার মানে সমাপনী মজুত পণ্য যদি 4,000 টাকা কম দেখানো হয়, বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে। আর যদি ব্যয় বেড়ে যায়, ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে, কারণ মুনাফা এবং ব্যয় সম্পর্ক হচ্ছে একে অপরের বিপরীত। ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে। এখন যেহেতু আমি সমাপনী মজুত পণ্য কম দেখাইছি, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে। তাহলে অপশন কোনটা হবে ভাইয়া, অপশন হবে বি নাম্বারটা, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বেশি প্রদর্শিত হবে এবং মুনাফা কম প্রদর্শিত হবে। আশা করি ক্লিয়ার। 6 নম্বর প্রশ্ন। দেন নেক্সট 7 নম্বর প্রশ্ন, লভ্যাংশ ঘোষণার জাবেদা কি হবে? তাহলে লভ্যাংশ ঘোষণা আমরা প্রত্যেকে জানি, লভ্যাংশ আমরা দুই ভাবে ঘোষণা করতে পারি, একটা হচ্ছে নগদ লভ্যাংশ আর একটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। এখন ঘোষণা হলে জাবেদা কি হবে? যেহেতু লভ্যাংশ আমার জন্য কি ভাইয়া, লভ্যাংশ কে প্রদান করে, কোম্পানি প্রদান করে, তার মানে লভ্যাংশ কি ভাইয়া, লভ্যাংশ হচ্ছে ব্যয়। যেহেতু এটা আমি ঘোষণা করছি, লভ্যাংশ ঘোষণা হয়েছে, এখনো প্রদান করা হয় নাই, ঘোষণা হয়েছে, তার মানে জাবেদা কি হবে ভাইয়া, লভ্যাংশ হবে ডেবিট, লভ্যাংশ ডেবিট, ঘোষিত লভ্যাংশ অথবা প্রদেয় লভ্যাংশ, আমি এখনো লভ্যাংশটা দিই নাই, আমি ভবিষ্যতে দিব, অথবা আমি ঘোষিত অথবা আমি বলতে পারি প্রদেয় লভ্যাংশ, যেটা আমার জন্য দায়ী। তার মানে এটা একটা হচ্ছে আমার জন্য ব্যয় আর একটা হচ্ছে আমার জন্য দায়ী। তার মানে এটা আমার কি বলছে, জাবেদা কি হবে? তার মানে জাবেদা কি হবে ভাইয়া, লভ্যাংশ হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। অ্যান্সার হবে সি নাম্বারটা। নেক্সট 8 নাম্বার প্রশ্ন, নিচের কোন কারণে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এগুলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন, একটু ভালো করে খেয়াল করবেন। কোনটির কারণে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না? এখন আমরা প্রত্যেকটা জাবেদা একটু ভালো করে দেখব। 1 নাম্বার, অপশন নাম্বার এ, ভাইয়া ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা কি করছে ভাইয়া, উত্তোলন করছে। ভাইয়া উত্তোলন কার অংশ ভাইয়া, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ। তার মানে মালিকানা সত্ত্বের অংশ যেহেতু মালিকানা সত্ত্বকে অবশ্যই প্রভাবিত করবে, তার মানে 1 নাম্বার অপশন হবে না। 2 নাম্বার প্রশ্ন বলছে ভাই অতিরিক্ত মূলধন বাবদ 5,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। ভাই অতিরিক্ত মূলধন আমরা মূলধনের সাথে যোগ করি, মালিকানাকে বৃদ্ধি করে, তার মানে এটা প্রভাবিত করবে, বি নাম্বারটা হবে না। ভাই সি নাম্বারটা বলছে বাকিতে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। বাকিতে কি, আসবাবপত্র, ভাইয়া জাবেদা কি হবে, আসবাবপত্র ডেবিট, আসবাব হবে কি, আসবাব হবে ডেবিট, বাকিতে ক্রয় করছে, বাকিতে ক্রয় করলে কি হবে, পাওনাদার হবে ক্রেডিট, কি হবে, পাওনাদার হবে ক্রেডিট। তার মানে এখানে একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে দায়, এখানে মালিকানা সত্ত্বের কোনো অংশ নেই। তার মানে অ্যান্সার হবে কোনটা ভাইয়া, অ্যান্সার হবে সি নাম্বারটা। তারপর আমরা ডি নাম্বারটা একটু দেখবো, যে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে। ভাই মণিহারিকে আমরা ব্যয় হিসেবে দেখাই এবং এটা বলছে ক্রয় করতে। ভাই ক্রয় করলে এটা কিসের অংশ, ভাই এটা হচ্ছে ব্যয়ের অংশ। ভাইয়া ব্যয় আমরা কোথায় দেখাই, ব্যয় মালিকানা সত্ত্বের অংশে দেখাই। তার মানে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, বাকিতে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এখানে একটা হচ্ছে সম্পদের অংশ আর একটা হচ্ছে দায়ের অংশ, এখানে মালিকানা সত্ত্বের কোনো অংশ নেই। দেন নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কি বলছে, নতুন অনুপাত কত, নতুন মুনাফা বন্টনের অনুপাত কত? এখন ক খ গ দুইজন অংশীদার, তারা আবার কি অংশীদার, তারা সমান অংশীদার এবং তারা গ কে 20% হিসেবে মুনাফার অংশীদারিত্ব প্রদান করছে, তাহলে তাদের মুনাফা বন্টনের অনুপাত কত? এখন ভাইয়া তাদের আগের অনুপাত কত ছিল এটা কিন্তু আমরা জানি না। তো কোনো কিছু যখন আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না বা কোনো কিছুর মান, সব সময় সেটা ধরে রাখবেন কত পার্সেন্ট ভাইয়া, সব সময় সেটা ধরে রাখবেন 100%, 100%। এখন আমার আগে দুইজনে নিত 100%, এখন গ নতুন অংশীদার হিসেবে আসাই গ কে দিবে কত পার্সেন্ট ভাইয়া, 20%। তার মানে বাকি আছে কয় পার্সেন্ট, বাকি আছে ভাইয়া 80%। এই 80% তারা কি হিসাবে নিবে, সমান অনুপাতে নিবে। মানে দুইজন যদি সমান অনুপাতে নেয়, একজনে কত করে পাবে, 40% করে পাবে। তাহলে আমার অনুপাত দাঁড়াইলো কত, অনুপাত দাঁড়াইছে 40:40:20, যেটাকে আমি যদি একটু ভাঙলে আমাদের কত আসবে, 2:2:1। তার মানে সঠিক অ্যান্সার কত ভাইয়া, সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ডি নাম্বারটা। নেক্সট প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিফো লিপো থেকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে। আসেন আমরা যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধির সময়কালে শেষে আসা মজুদ পদ্ধতি কিসে? মূল্য বৃদ্ধি সময়কালে শেষে আসে যদি আগে যায়, অর্থাৎ শেষে আসা মূল্য যদি আগে যায়, অর্থাৎ দাম বেড়ে গেলে যদি আমরা লিফো পদ্ধতি অনুসরণ করি, তাহলে আমাদের ফিফো পদ্ধতির সাথে পার্থক্য কি হবে, একটু ভালোভাবে ডিটেলসে ক্লিয়ার করবেন। ভাইয়া দাম বেড়ে গেলে দেখেন তো ভাইয়া, ধরেন দাম 10 টাকা,
দাম 12 টাকা, দাম 14 টাকা, দাম বেড়ে যাচ্ছে। এখন দাম বেড়ে গেলে আমি কি বলছে লিফো পদ্ধতি অনুসরণ করি, শেষে আসা মজুদ আগে চলে যাবে। লিফো যদি অনুসরণ করি, ধরেন আমি নিচের দুইটা বিক্রয় করে দিলাম, ভাইয়া নিচের গুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমার কি হবে, আমার ব্যয় বেড়ে যাবে। আমার কি হবে, ব্যয় বেড়ে যাবে। ভাইয়া ব্যয় বেড়ে গেলে মুনাফা কি হয়, মুনাফা কমে যায়। ব্যয় বেড়ে যাবে, মুনাফা কমে যাবে। কি পদ্ধতি অনুসরণ করলে, আমি যদি দাম বৃদ্ধি অবস্থায় লিফো অনুসরণ করি, আমার ব্যয় বেড়ে যাবে, মুনাফা কমে যাবে। এখন এটা ফিফো পদ্ধতির সাথে পার্থক্য কি হবে, ভাইয়া ফিফো মানে কি, ফিফো মানে হবে এটার উল্টোটা, লাস্টেরটা যাবে না, আগেরটা যাবে। তো আগেরটা যদি চলে যায়, আগেরটা যদি চলে যায়, তার মানে আমার কি হবে, এগুলোর উল্টোটা হয়ে যাবে, ব্যয় কম হয়ে যাবে, মুনাফা বেড়ে যাবে ফিফো পদ্ধতির ক্ষেত্রে। এখন আমরা যদি অপশন অনুযায়ী একটু খেয়াল করি, ফিফো বলছে অধিক থেকে কি হবে, অধিক নিট মুনাফা হবে। ফিফো বলছে অধিক নিট মুনাফা হবে, এ নাম্বার অপশন। বি নাম্বার বলছে ফিফো পদ্ধতির মতো সমান নিট মুনাফা হবে, সমান হওয়ার কোনো অপশন নাই, অধিকও হতে পারবে না। এবং সি নাম্বার কি বলছে, ফিফো পদ্ধতিতে কম পরিমাণ কি হবে, নিট মুনাফা হবে। যেহেতু আমি লিফো পদ্ধতি অনুসরণ করতেছি, তাহলে আমার নিচে ব্যয় বেশি হবে, আর ব্যয় বেশি হওয়ার ফলে আমার মুনাফা কম হবে। তাহলে সঠিক অ্যান্সার কত ভাইয়া, সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, সি নাম্বারটা। দেন 11 নাম্বার প্রশ্নটা যদি একটু ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে চলতি অনুপাত বৃদ্ধি ঘটে, নিচের কোনটির ফলে চলতি অনুপাত বৃদ্ধি ঘটে। এখন একটু ভালো করে ক্লিয়ার করবেন, চলতি অনুপাতের সূত্র কি, চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এখন ভাই চলতি অনুপাত বৃদ্ধি হয় কিভাবে, দুইটা কথা ভালো করে মাথায় রাখবেন। যদি চলতি সম্পদ বাড়ে এবং চলতি দায় অপরিবর্তিত থাকে, চলতি দায় বাড়ে, চলতি দায় অপরিবর্তিত থাকে, চলতি সম্পদ বাড়বে, চলতি দায় অপরিবর্তিত অথবা কি হবে, কমে যাবে, তাহলে আমার কি হবে, চলতি অনুপাত বাড়বে। অথবা চলতি সম্পদের কোনো পরিবর্তন নাই কিন্তু চলতি দায় কমে গেছে, তাহলেও আমার কি হবে, চলতি অনুপাত বাড়বে। আশা করি আমি বুঝতে পারছি। অর্থাৎ চলতি সম্পদ বাড়বে, চলতি দায়ের মধ্যে কোনো পরিবর্তন হবে না, তাহলে কি হবে, চলতি অনুপাতের বৃদ্ধি ঘটবে। অথবা চলতি সম্পদের কোনো পরিবর্তন হবে না কিন্তু চলতি দায় হ্রাস পাবে, তাহলে আমার চলতি অনুপাত বেড়ে যাবে। এখন আমরা এ নাম্বার অপশনটা একটু ভালো করে খেয়াল করি, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়। ভাইয়া জাবেদা কি ভাইয়া, ভাইয়া জাবেদার একটা হচ্ছে ভাইয়া দেনাদার, আর একটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে বিক্রয়। তার মানে বিক্রয়ের এখানে কোনো কাজ নাই, আমি একটা সম্পদ পাইছি দেনাদার ডেবিট, ভাইয়া দেনাদার ডেবিট মানে সম্পদ বাড়ছে, দেনাদার ডেবিট মানে সম্পদ বাড়ছে। ওকে, আমরা এক নাম্বার অপশনে পাইলাম সম্পদ বাড়ছে। দুই নাম্বার অপশনটা যদি খেয়াল করি, ধারে সরঞ্জাম ক্রয় করা হয়েছে, সরঞ্জাম স্থায়ী সম্পদ, ধারে ক্রয় করছে, পাওনাদার আসছে, এটা চলতি অনুপাতের কোনো কাজ নাই। নেক্সট প্রশ্ন, নগদ লভ্যাংশ কি করছে, নগদ লভ্যাংশ ঘোষণা করছে, ঘোষণা করছে। এখন লভ্যাংশ ঘোষণার ফলে একটু আগে কিন্তু আমরা জাবেদা দেখছি, লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। এখন লভ্যাংশ ঘোষণার ফলে আমার কি বলছে, দায় কিন্তু বেড়ে যায়, লভ্যাংশ ঘোষণার ফলে দায় বেড়ে যায়। এখন আমাকে প্রশ্নে বলছে চলতি অনুপাতের বৃদ্ধি ঘটে কিভাবে, তাহলে আমি কি বলছি, যদি চলতি দায় হ্রাস পাই এবং সম্পদ অপরিবর্তিত থাকে তাহলে বাড়বে, কিন্তু দায় বেড়ে গেলে, দায় বেড়ে গেলে চলতি অনুপাত বাড়বে না, উল্টো কমে যাবে। তার মানে এটা হচ্ছে আমার উল্টো অপশন, উল্টো অপশন। তার মানে সি নাম্বারটা হবে না। এবং ডি নাম্বারটা হচ্ছে সাধারণ শেয়ার ক্রয় করা হয়েছে, অর্থাৎ বিনিয়োগ করা হয়েছে এবং ব্যাংক থেকে কমে গেছে, তার মানে ডি নাম্বার অপশনটাও হবে না। তার মানে অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, যেখানে আমার দেনাদার নামক একটা চলতি সম্পদ বৃদ্ধি পাইছে। তার মানে চলতি সম্পদ বাড়লে চলতি অনুপাত বেড়ে যাবে। দেন আমাদের লাস্ট প্রশ্ন 12 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব থেকে বলছে দেনাদার সঞ্চিতির জের কত, দেনাদার সঞ্চিতির জের অথবা সমাপনী জের হচ্ছে একই কথা। এখন আমাদের এটা হিসাব করার জন্য আমাদের কি আছে, একটা চার্ট আছে, প্রাপ্য হিসাবের একটা কি আছে, কুরিনের একটা চার্ট আছে। এখন প্রথমত কি আছে ভাইয়া, দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকা। ওকে, আমরা 10,000 টাকা ক্রেডিটে বসাইলাম। এরপরে বলছে এ বছর আরো 15,000 টাকা দেনাদার সঞ্চিতি ধরা হলো। কি বলছে ভাইয়া, আরো ধরা হয়েছে। ভাইয়া আরো মানে কি ভাইয়া, আরো মানে হচ্ছে সঞ্চিত আরো বৃদ্ধি অথবা আরো অতিরিক্ত করা হয়েছে, বৃদ্ধি অথবা অতিরিক্ত। এখন বৃদ্ধি অতিরিক্ত কোন পাশে বসে ভাইয়া, ক্রেডিট পাশে বসে, ক্রেডিট পাশে বসালাম। দেন আপনাকে বলছে একজন দেনাদার থেকে 13,000 টাকা এবছর পাওয়া যাবে না, তার মানে কুরিন হয়েছে। কুরিন কোন পাশে, ডেবিট পাশে। ওকে, ডেবিট পাশে বসাইলাম। এবার যদি আমরা উভয় পাশের জের একটু ক্যালকুলেশন করতে যাই, তার মানে আমাদের যে পার্থক্যটা থেকে যাবে, পার্থক্যটা কত ভাইয়া, পার্থক্যটা হচ্ছে 12,000 টাকা, যেটাকে আমরা বলবো সমাপনী সঞ্চিতি অথবা দেনাদার সঞ্চিতির জের। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে কত,
এই নাম্বারটা। তো এটা ছিল আমাদের পর্ব নাম্বার 1। আমরা ঢাবির জন্য গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন সমাধান করলাম, এ টু জেড আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করছি। তো তুমি যদি একটু ভালো করে বুঝে শুনে এগুলো প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ভালো করা অবশ্যই সম্ভব। সো এতটুকু, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।